নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকেও আপনারা শুনছেন লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের লেখা অলৌকিক গল্প অথচ। এটি পঞ্চম পর্ব। কার্পেটের আবরণ খসে পড়তেই আমার মাথায় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারল। এই তো টান টান হয়ে শুয়ে আছে আমার স্ত্রীর মৃতদেহটা। এক ঝলক দুর্গন্ধ নাকে এসে ঝাপটা মেরে গেল। ফ্যাকাশে রক্তহীন মুখ, বরফ শীতল কঠিন দেহ, দেহে পচন ধরার ইঙ্গিত এই দুর্গন্ধ। আমার মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, অথবা একটা ভূমিকম্প হচ্ছে। মেঝে কাঁপছে, দেওয়াল কাঁপছে, মাথার উপরের ছাদটা বুঝি এখনই ভেঙে পড়বে। কোনো রিক্টার স্কেলে সে কম্পন পরিমাপ করা সম্ভব নয়। প্রচণ্ড কষ্ট হচ্ছে বুকের ভেতরে, যেন হৃৎপিণ্ডটাকে কেউ খামচে ধরে আছে। চোখের সামনে অন্ধকার করে আসছে। জল, একটু জল। বেডরুমের বেডসাইড টেবিলেই থাকে সরবেটেটের বই। কি কষ্ট করে যে ওই অবধি পৌঁছেছিলাম তা শুধু আমিই জানি। কোনো মতে একটা সরবেটের জিভের তলায় রেখে দিলাম। আস্তে আস্তে কিছুক্ষণ বাদে চেতনা ফিরে পায়। একটু সুস্থ বোধ করতেই ত্রস্ত হাতে লাশটাকে বিয়ের যথাস্থানে চালান করে দিয়েছি। স্বাভাবিক হতে হবে। বাইরে যে করেই হোক আমার স্বাভাবিক ব্যবহারটা বজায় রাখতে হবে। কেউ যেন গুণাক্ষরেও না বুঝতে পারে যে আমার মধ্যে কি চলছে। জোরে জোরে শ্বাস টানতে টানতে আমি নিজেকে বোঝাতে লাগলাম, যা হয়েছে ভুলে যাও, কিছু হয়নি তোমার। বরং বাইরে বেরো, খোলা হাওয়ায় শ্বাস নাও, সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখো, পরিচিতদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলো, দেখবে অনেকটাই ভালো লাগবে। ওই বাড়ি, ওই হত্যাপুরীর ওই ভ্যাপসা পরিবেশ আমার আর সহ্য হচ্ছিল না। লাশটা যেন আমার গলায় কয়েক মন পাথরের বোঝা হয়ে ঝুলে আছে। ওই লাশটা থেকে দূরে চলে যেতে চাইছিলাম। তাছাড়া কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে হবে। তেল না আনলে কল্যাণী রান্না করতে পারবে না বলে হুমকি দিয়েছে। ওদিকে সিগারেটও আনা জরুরি। ক্লান্ত মস্তিষ্ক একটু খোলা হাওয়া আর তামাকের ধোঁয়া চাইছিল। তাই অনতি বিলম্বে দরজায় তালা ঝুলিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় নামতেই আবার একটা অস্বস্তি বোধ। মনে হলো সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, যেন ওরা সবাই সব কিছু জানে। ওরা জানে আমি কি করেছি। কিন্তু পরক্ষণেই মনে হলো সবটাই আমার মনের ভুল। অপরাধী মন সক্রিয় অপরাধের বোঝা বয়ে চলেছে। আমার সচেতন অপরাধ বোধই মানুষের সহজ সরল দৃষ্টিকে ভুলভাবে দেখাচ্ছে। নিজের ভুলটা বুঝতে পেরেই মনটা অনেক হালকা হলো। বাইরে তাজা ঠান্ডা হাওয়ায় বেশ চনমনে হয়ে উঠলাম। বুকের চাপ অনেকটাই কমে গিয়েছে। আমি এবার শান্ত ভঙ্গিতে শেষ দিতে দিতে এগিয়ে গেলাম দোকানের দিকে। আমার বাড়ির কাছের দোকানগুলোর দোকানিরা সবাই আমাকে চেনে। মাসের মাল
যা কেনার তা ওই সব দোকান থেকে কিনে থাকে। বুড়ো মানুষ, তাই বেশি দূর যাওয়ার সামর্থ্য নেই। একমাত্র কাঁচা বাজারটা কিনতেই একটু দূরে যেতে হয়। তাছাড়া চাল, ডাল, সর্ষের তেল, টুথপেস্ট, মাসের সমস্ত জিনিসপত্র আমি কাছের মুদি দোকানটা থেকেই আনি। তার থেকে দু পা দূরে মেডিকেল স্টোর্স, ওখান থেকে সারা মাসের ওষুধ কিনি। আর তার ঠিক উল্টো দিকে বেশ বড় একটা পান, কোল্ড ড্রিঙ্কস, সিগারেটের দোকান। ওই দোকানই তো আমায় প্রায় সুখ দুঃখের সঙ্গী হয়ে উঠেছে। মাঝে মধ্যে সিগারেটের প্যাকেট দিতে দিতে নিচু স্বরে জ্ঞান দিতে থাকে। বলে, বাবু, এবারে নেশাটা ছাড়েন, অনেক তো বয়স হলো, আর কত বিষ খাবেন? আপনার না একবার বাইপাস হয়ে গিয়েছে? আর কারোর কথা না ভাবেন, গিন্নিমার কথা ভেবে রাখেন। আমি হেসে বলি, আমি বিষ না খেলে তোর দোকান চলবে কি করে? আর গিন্নিমা যে জর্দা খায়, সে বেলা দোষ নেই। ও উত্তরে হে হে করে হাসে, কিন্তু ঠিক পরের বাড়ি আবার জ্ঞান দিতে ভোলে না। সেদিন সংসারের খুঁটিনাটি বাজার করতে করতে বুঝলাম সবটাই আমার কল্পনা নয়, সত্যি কিছু একটা গোলমাল হচ্ছে। সমস্ত দোকানিরাই অদ্ভুত দৃষ্টিতে বারবার আমার পিছন দিকে তাকাচ্ছে। বোধহয় ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে এমনভাবে হাসছে বা মাথা নাড়ছে যেন কোনো অশ্রুত কথা বা ঠাট্টা তামাশা বুঝি ওদের কানে গিয়েছে। তার জবাবে মৃদু হাসি বা আলতো মাথা ঝাঁকানি। আমার অস্বস্তি ক্রমাগতই বাড়ছিল। ওদের ওই চাউনি বরদাস্ত করতে পারছিলাম না, অসহ্য লাগছিল। সব এলোমেলো হয়ে যাচ্ছিল। অনেক প্রয়োজনীয় জিনিসই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। ফলস্বরূপ মুদি দোকানে গিয়ে আমি সব কিছু বললেও যথারীতি তেলের কথা বলতে একদম ভুলে গিয়েছিলাম। মনে পড়ল মেডিকেল স্টোরে গিয়ে কোনো মতে ওষুধগুলো কিনেই ফের হুড়মুড় করে দৌড়ালাম মুদির দোকানের দিকে। সে তখন আরেক কাস্টমারকে ডাল মেপে দিতে ব্যস্ত। তাড়াতাড়ি বললাম, ভাই, 2 প্যাকেট সয়াবিন অয়েল আর 2 প্যাকেট সর্ষের তেল। একটু অপ্রস্তুত হেসে যোগ করলাম, আগে বলতে একদম ভুলে গিয়েছি। মুদি দোকানি আমার দিকে অদ্ভুতভাবে তাকায়, বিস্মিত গলায় বলে, আপনি আবার কষ্ট করে এলেন কেন দাদু? দিদা তো একটু আগেই 4 প্যাকেট তেল নিয়ে গেল। এবার মনে হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপছে। এরা সবাই কি আমায় নিয়ে রসিকতা করছে? ওরা সবাই কি সব জেনে গিয়েছে? যেমন করে মাকড়সা একটু একটু করে জাল বিস্তার করে শিকার ধরে, ওরাও তাই করছে না তো? না না, এতগুলো লোক কি করে একসঙ্গে সব জানবে? তবে কি ওরাও আমার মেয়ে আর কল্যাণের মতো কিছু একটা ভুল করছে? কিন্তু তাই বা কি করে হয়? আমার মেয়ে, কল্যাণী আর এই মুদি, তিনজনই সম্পূর্ণ আলাদা মানুষ, কেউ কাউকে চেনে না। তবে আমার পা দুটো কাঁপছিল, এক পাও এগোতে পারছিলাম না। তবু আস্তে আস্তে এগোলাম। এখনই একটু সিগারেট খাওয়া দরকার, দরকার পড়লে একটা কোল্ড ড্রিঙ্কসও খাবো। গলাটা শুকিয়ে কাঠ।
ডাক্তার কোল্ড ড্রিঙ্কস খেতে বারণ করেছি ঠিকই, কিন্তু নিকুচি করেছে ডাক্তারের। কোনো মতে নিজেকে সামলে নিয়ে রাস্তাটা পার হলাম, যদিও মনে হচ্ছিল এই মুহূর্তেই বুঝি পড়ে যাব। হাঁটার শক্তি আর নেই আমার। মাথার ভেতরে অদ্ভুত অদ্ভুত চিন্তা কাজ করছে। ঘটনাটা ঠিক কী ঘটছে আমার সঙ্গে? এ কি অতিপ্রাকৃতিক কোনো ঘটনা, নাকি সম্পূর্ণ মানসিক অসুস্থতার লক্ষণ? কাল রাতে আমি আমার স্ত্রীকে খুন করেছি, অথচ এখনো পর্যন্ত একটি লোককেও ওর অনুপস্থিতির কারণ বলতে হয়নি আমাকে। কেউ একবারও জানতে চায়নি ঘরে যে আর একটা মানুষ ছিল, সে গেল কোথায়? যে প্রশ্নটার মুখোমুখি হতে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলাম, সে প্রশ্নটাই কেউ করেনি। কিন্তু তার জন্য আমি একটু শান্তি পাচ্ছিলাম না, বরং এখন মনে হলো ওই প্রশ্নটাই সবাই করলে বোধহয় ভালো হতো। যে মানুষটার অনুপস্থিত থাকার কথা, তার অনাকাঙ্ক্ষিত উপস্থিতি আমায় আরও অনেক গুণ বেশি ভয়ার্ত করে তুলছিল। আমি ভয় পাচ্ছিলাম, ভীষণ ভয়। কোনো মতে ক্লান্ত দেহটাকে টেনে আস্তে আস্তে পান সিগারেটের দোকানের দিকে যাই। আমার সেই চিরপরিচিত শুভাকাঙ্ক্ষী দোকানি তখন নিজের দোকানে বসে গুম গুম করে গান গাইতে গাইতে পান সারছে। ওর চোখে চোখ রাখতে পারি না, বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। বেশি কথা বলতে চাই না, কি জানি এও আবার কি বলে বসবে। একটা কোল্ড ড্রিঙ্কস চেয়ে নিলাম। ও আমার দিকে অবাক হয়ে তাকায়। এতগুলো বছরে কোনো দিন ও দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খায়নি। এইসব ঠান্ডা পানীয় আমি কখনোই খুব একটা পছন্দ করি না। আগে যদিও কালে ভদ্রে একটা দুটো খেতাম, হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ার পর সেটুকু বাদ দিয়েছি। কিন্তু এই মুহূর্তে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা খুব দরকার। আকণ্ঠ কাঠের মতো শুকিয়ে গিয়েছে। মনে হচ্ছে কয়েক যুগ ধরে আমি এক ফোঁটা জলও খাইনি। দোকানে একটু অবাক হয়ে তাকিয়ে থেকেই জানতে চাইল, কি কোল্ড ড্রিঙ্কস দেবো বাবু? দে, যে কোনো একটা। সে আমার দিকে কিছুক্ষণ ভুল মুচকে তাকিয়ে থাকলো। তারপর ফ্রিজ থেকে একটা সাদা রঙের ঠান্ডা পানীয়ের বোতল বের করে আনলো। এই পরিস্থিতির মধ্যেও দেখে খুশি হলাম যে সে আমার স্বাস্থ্যের খেয়াল রেখেছে। ডাক্তার আমায় কালো রঙের কোল্ড ড্রিঙ্কস খেতেই বারণ করেছেন বটে। কোনো কথা না বাড়িয়ে চটপট ঝাঁঝালো তরল খানিকটা গলায় ঢেলে দিলাম। ঢক ঢক করে বেশ খানিকটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর মনে হলো একটু চাঙ্গা হয়েছে। আস্তে আস্তে নিজেকে ফিরে পাচ্ছি। দোকানে ততক্ষণে আমার ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট সামনে এনে রেখেছে। আমি সিগারেট আর কোল্ড ড্রিঙ্কসের দাম মিটিয়ে দিই। হঠাৎ সে নিচু গলায় বলল, বাবু, একটা কথা জিজ্ঞেস করব? আমি তখন অনেকটাই সুস্থ বোধ করছি। ধাতস্থ হয়ে জানতে চাইলাম, কি কথা? গিন্নিমার সঙ্গে কি আপনার কিছু হয়েছে? চমকে উঠলাম। প্রশ্নটার আকস্মিকতায় হতভম্ব হয়ে গিয়েছিলাম। হঠাৎ ও এমন প্রশ্ন করল কেন?
তবে কি সত্যি সবাই ঘটনাটার কথা জেনে গিয়েছে? ওরা কি সব জানে? টের পাচ্ছিলাম হাত পায়ের কম্পনটা আবার ফিরে আসছে। কোনো মতে বলি, কেন? দোকানি বলল, না, রোজ তো আপনারা একসঙ্গেই আসেন, দিব্যি পাশাপাশি হাত ধরে হাঁটেন, কিন্তু আজ। বলতে বলতে ও থামল। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করি, আজ কি? দোকানি আবার জবাব দিল, আজ শুরু থেকেই লক্ষ্য করছি আপনি যেখানেই যাচ্ছেন মা জননী আপনার কয়েক হাত পিছন থেকে উঁকি মারছেন। আপনি আগে আগে আর উনি পিছন পেছন, এখনো তো। ওর কথা শেষ হলো না, তার আগেই বিদ্যুৎ বেগে আমি পিছনে ফিরেছি। পিছনে কেউ নেই, ওখানে শুধু একরাশ শূন্যতা আমায় ব্যঙ্গ করে গেল। আর কিছু নেই, আর কিচ্ছু না। এবারে অগ্রপশ্চাৎ কিছুই চিন্তা না করে দৌড়তে শুরু করলাম। বয়স হয়েছে, পা দুটো কাঁপছে, শরীরটা কেমন একটা করছে। পেছন থেকে ভেসে এলো দোকানের চিৎকার, ও বাবু, আপনার সিগারেট যে পড়ে রইল। পড়ে থাক, সারা বিশ্ব পড়ে থাক, আমি শুধু এইটুকু জানি আমাকে পালাতে হবে, যে করেই হোক সবার চোখের আড়ালে চলে যেতে হবে। যে পাপ আমার পিছু ধাওয়া করছে তার আওতা থেকে দূরে চলে যেতে হবে, যেতেই হবে। বৃদ্ধ এবার বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন। এতক্ষণ তার কণ্ঠস্বরে শুধু চূড়ান্ত ভয় ফুটে উঠছিল, এখন কান্না বিকৃত স্বরে দুই হাত জোর করে বললেন, আর কোনো উপায় নেই, ও আমাকে ছাড়বে না। একমাত্র জেলের কুঠুরিটাই আমার কাছে নিরাপদ। আমি খুনি, স্বীকার করছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি। আমায় গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন। ইন্সপেক্টর তার দিকে এক পলকে তাকিয়েছিলেন। গল্পটা যথারীতি ওর বিশ্বাস হয়নি। তা সত্ত্বেও ভদ্রলোক যখন বলেছেন খুন হয়েছে, তখন তদন্ত করতেই হবে। তিনি আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, লাশটা কি এখনো আপনার বাড়িতেই আছে? বৃদ্ধ অশ্রু ভেজা মুখ তুলে তাকালেন। হ্যাঁ, বাড়িতেই আছে। আপনার বাড়ি কোথায়? ঠিকানা বলুন।